এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজ আমরা পড়ব বিজন ভট্টাচার্যের লেখা আগুন। আগুন এটি একটি নাটক। এখন প্রশ্ন হলো, নাটক কাকে বলে? নাটক হলো সাহিত্যের সেই শাখা যেখানে সংলাপের মধ্যে দিয়ে, সেটা হতে পারে গদ্য সংলাপ বা পদ্য সংলাপ, তার মধ্যে দিয়ে একটি বিষয়কে উপস্থাপন করা হয় এবং যেটির মধ্যে অভিনয়ের মধ্যে দিয়ে পরিবেশিত হওয়ার মতন যোগ্যতা রয়েছে। অর্থাৎ নাটক হলো সেটি যেটি সংলাপের মধ্যে দিয়ে লেখা এবং যেটি অভিনয়ের মাধ্যমে পরিবেশনযোগ্য। এই নাটকের উদ্ভব হয়েছিল প্রাচীন গ্রীসে। নাটকের পরিসমাপ্তি অনুযায়ী, পরিসমাপ্তি মানে শেষ, নাটকটা দুঃখের, অত্যন্ত দুঃখ নিয়ে শেষ হচ্ছে নাকি খুব মিলনান্তক একটা নাটক, সেই অনুযায়ী নাটককে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্র্যাজেডি এবং আরেকটিকে বলা হয় কমেডি। নাটকের পরিসমাপ্তির দিক দিয়ে নাটককে এই দুভাগে ভাগ করা হয় যেমন, তেমনি নাটকের আবার বিষয়বস্তু অনুযায়ী নাটককে আরো অন্যান্য কিছু ভাগে ভাগ করা হয়। কেমন? বিষয়বস্তু অর্থাৎ কোন বিষয়ের উপর নির্ভর করে নাটকটা লেখা হচ্ছে সেই অনুযায়ী নাটককে কিছু ভাগে ভাগ করা হয়, যেমন ঐতিহাসিক নাটক, যেমন পৌরাণিক নাটক, চরিত নাটক, রূপক সাংকেতিক নাটক, নাট্যকাব্য, কাব্যনাট্য, গীতিনাট্য, শ্রুতি নাটক, রাজনৈতিক নাটক, আবার অ্যাবসার্ড নাটক বা উদ্ভট নাট্য। আজ আমরা পড়ব বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক। এই নাটকটি সম্পর্কে তোমাদের একটু কয়েকটা কথা এখানে বলে রাখি। বিজন ভট্টাচার্য যে সময়ে নাটক লিখতে এলেন সেই সময় আমাদের বাংলায় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অভিঘাত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত, বিভিন্ন ধরনের দুর্নীতি, কালোবাজারি, খাবারের অভাব, তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, ফ্যাসিবাদ, এই সমস্ত কিছু মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই সময় মানুষ আর আগের দিনের মতো, যেমন গিরিশ ঘোষ বা ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, যারা আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত সমস্ত নাট্যকার, তাদের যে ঐতিহাসিক নাটক বা পৌরাণিক নাটক, এগুলোর প্রতি আর আস্থা রাখতে পারছিল না। তো এই সমস্ত শিল্পকর্মগুলো মানুষের যে সন্তুষ্টি সেটা সাধন করতে পারছিল না, সেটা ঘটাতে পারছিল না। তখন তৈরি হলো ভারতীয় গণনাট্য সংঘ এবং তাদের নাটকে উঠে এলো সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সেই সময়ের এই যে মন্বন্তর, এই খাবারের অভাব, কালোবাজারি, দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলি, ফ্যাসিবাদ বিরোধী মানসিকতা, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে মানুষ নিজেদেরকে না রিলেট করতে পারছিল, নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারছিল, তাদের অবস্থার সঙ্গে নাটককে মেলাতে পারছিল। এই সময় বিজন ভট্টাচার্য নাটক রচনা করতে এলেন। তিনি নিজেও ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের একজন অন্যতম নাট্যকার, নির্দেশক এবং একই সঙ্গে অভিনেতাও। তো বিজন ভট্টাচার্যের লেখা এই নাটকটির মধ্যে, আগুন নাটকটির মধ্যে, আমরা একেবারে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সেই সময়ের যে খাবারের অভাব, মন্বন্তরের ফলে মানুষের জীবনে তার প্রভাব, এই সমস্ত কিছুকেই দেখতে পাই। এবারে আসি বিজন ভট্টাচার্য সম্পর্কে কিছু কথায়, অর্থাৎ নাট্যকারের পরিচিতিতে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। বিজন ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন 17 জুলাই 1906 খ্রিস্টাব্দ। 17 জুলাই 1906 খ্রিস্টাব্দে তৎকালীন পূর্ববঙ্গ বা এখনকার বর্তমান বাংলাদেশের ফরিদপুরে তার জন্ম হয়েছিল। পিতার নাম ক্ষীরোদবিহারী ভট্টাচার্য। ছোট থেকেই বিজন ভট্টাচার্য জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি অহিংস অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ ইত্যাদির সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন। প্রথম দিকে বাবার কাছে শিক্ষা টিক্ষা শেষ করে তিনি কলকাতাতেও আসেন। কলকাতায় আশুতোষ কলেজ, রিপন কলেজ, এগুলিতেও লেখাপড়া করেছেন। বাংলা সাহিত্যের আর একজন বিখ্যাত সাহিত্যিক, যার কথা তোমরা আরেকটু বড় হয়ে পড়বে বা আর কিছুদিন পরেও পড়বে, যার
যার লেখা অরণ্যের অধিকার, যার লেখা হাজার চুরাশির মা, মহাশ্বেতা দেবী। এই মহাশ্বেতা দেবীর সঙ্গে বিজন ভট্টাচার্যের বিয়ে হয়েছিল। বিজন ভট্টাচার্য গণনাট্য আন্দোলনের বা গণনাট্য সংঘের নাট্যকর্মী হিসেবে সেই ফ্যাসিবাদ বিরোধী ভাবধারা বা মানসিকতা নিয়েই নাটক রচনা করতে এসেছিলেন এবং নাটক রচনা করেছেন। তিনি বহু নাটক রচনা করেছেন। 1978 খ্রিস্টাব্দের 19শে জানুয়ারি কলকাতায় তার মৃত্যু হয়েছিল। 1978 খ্রিস্টাব্দ 19শে জানুয়ারি কলকাতায় তিনি মারা যান। তোমাদের আগেই বললাম বিজন ভট্টাচার্য নিজে ছিলেন গণনাট্য আন্দোলনের একজন অগ্রণী সৈনিক বলতে পারো, একজন সত্যিকারের যোদ্ধা, এবং তিনি গণনাট্য সংঘের অন্যতম নাট্যকার, সেই সঙ্গে অভিনেতা, সেই সঙ্গে নির্দেশকও। তার রচিত প্রথম নাটক, যেটা এই গণনাট্য সংঘের গণনাট্য সংঘের জন্যই লেখা হয়েছিল, সেই নাটকের নামই হলো আগুন। অর্থাৎ আজকে আমরা যে নাটকটি পড়ব সেটি বিজন ভট্টাচার্যের লেখা প্রথম নাটক। এছাড়া তিনি আরো অনেক নাটক লিখেছেন নবান্ন, গোত্রান্তর, কলঙ্ক, মরা চাঁদ, দেবী গর্জন ইত্যাদি বহু নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। এবারে আসি তার সাহিত্য রচনার বৈশিষ্ট্য সম্পর্কে। বিজন ভট্টাচার্যের সাহিত্য রচনার বৈশিষ্ট্যের কথা বলতে গেলে অবশ্যই যে কথাটা বলতে হয় তা হলো তার সময়কালটা। তোমাদের একদম নাটকের যখন পরিচিতি, নাটক কি, নাটক কাকে বলে, এই কথাগুলো বলছিলাম, তখন তোমাদেরকে এই যে গণনাট্য আন্দোলনের কথা বললাম তারই হাত ধরে কিন্তু বিজন ভট্টাচার্য বাংলার নাট্য জগতে আবির্ভূত হলেন একজন নাট্যকার হিসেবে। বিজন ভট্টাচার্যের লেখার মধ্যে তাই আমরা দেখতে পাই সাধারণ মানুষের, একেবারে নিচুতলার মানুষের, নিম্নবিত্ত মানুষের জীবনের সমস্ত সমস্যা, দুঃখ দুর্দশা, তাদের হতাশা, তাদের ওঠা পড়া ভাঙা গড়া, তাদের স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের দুর্দশার চিত্রগুলোকে। তবে বিজন ভট্টাচার্যের রচনার মধ্যে যেমন সাধারণ মানুষের জীবনের সমস্যা, সংকট, এগুলোর ছবি রয়েছে, তেমনি তার রচনার মধ্যে কিন্তু রয়েছে এক ধরনের প্রতিবাদ ও প্রতিরোধ। অর্থাৎ বিজন ভট্টাচার্যের লেখায় বিজন ভট্টাচার্য শুধু সমস্যাগুলোকে খুব নিম্নবিত্ত মানুষের, সাধারণ মানুষের জীবনের যে সমস্যা সেগুলোকে তুলে ধরেই একেবারে ক্ষান্ত হয়ে যাননি। তিনি কি করেছেন, তিনি সেই যে সমস্যাগুলো থেকে কিভাবে মানুষের উত্তরণ ঘটবে, সেই সমস্যাগুলো থেকে কিভাবে মানুষ বেরিয়ে আসবে তার পথটাকেও বলে দিয়েছেন। তিনি তার নাটকের মধ্যে দেখিয়েছেন প্রতিবাদ আর প্রতিরোধ, এই দুটোর মধ্যে দিয়ে সমস্ত দুর্নীতি, সমস্ত কালোবাজারি, সমস্ত ফ্যাসিবাদ বিরোধী মানসিকতাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলা যায় এবং তার মধ্যে দিয়েই মানুষের সম্মিলিত প্রতিবাদের মধ্যে দিয়েই সুদিন আসে। এই আশাবাদটা তার নাটকের মধ্যে আমরা খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখি। তাহলে বিজন ভট্টাচার্যের যদি নাটক রচনার বৈশিষ্ট্য বলা হয়, খুব সংক্ষেপে এটুকু মনে রেখো যে বিজন ভট্টাচার্যের রচনার মধ্যে বা নাটকের মধ্যে সাধারণ মানুষের জীবনের সমস্যা, সংকট, এগুলোর ছবি এসেছে এবং সেই সঙ্গে প্রতিবাদ, এই যে সংকট বা সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে একটা আশাবাদ, সুদিন আসবে বা এই প্রতিরোধ এবং প্রতিবাদের মধ্যে দিয়ে সুদিনকে নিয়ে আসা সম্ভব, ভালো দিন নিয়ে আসা সম্ভব, এই সম্ভাবনাটা, এই আশাবাদটাও তার নাটকের মধ্যে আমরা ফুটে উঠতে দেখি। এবারে আসি আগুন নাটকের প্রকাশকাল। বিজন ভট্টাচার্যের নাটক বা সাহিত্য কর্ম সম্পর্কে যখন আমরা বলছিলাম তখনই আমি তোমাদের বললাম যে আগুন হলো বিজন ভট্টাচার্যের লেখা প্রথম নাটক। এই নাটক প্রথম প্রকাশিত হয়েছিল 23শে এপ্রিল 1943 খ্রিস্টাব্দ। 1943 খ্রিস্টাব্দের 23শে এপ্রিল নাটকটি প্রথম প্রকাশিত হয় অরণি পত্রিকায়।
নাম কি বললাম? অরণি পত্রিকায়। অরণি পত্রিকায় নাটকটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে 1943 সালেরই মে মাসে গণনাট্য সংঘের প্রযোজনায় এই নাটকটি মঞ্চস্থ হয় এবং এটিই ছিল গণনাট্য সংঘের প্রযোজনায় প্রথম মঞ্চস্থ হওয়া নাটক। তাহলে বিজন ভট্টাচার্যের লেখা প্রথম নাটক আগুন, এবং বিজন ভট্টাচার্য ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত হয়েছিলেন, গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো এই গণনাট্য সংঘের প্রযোজনায় প্রথম মঞ্চস্থ নাটক, সেটিও কিন্তু বিজন ভট্টাচার্যের লেখা আগুন। এই নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল বললাম অরণি পত্রিকায়, এবং পরবর্তীকালে 23শে এপ্রিল 1943 সালে এটি প্রথম প্রকাশিত হয় অরণি পত্রিকায়। পরবর্তীকালে মে মাসে এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল, প্রথম মঞ্চস্থ হয়েছিল। এবারে আসি নাটকের প্রেক্ষাপট সম্পর্কে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 50-এর মন্বন্তর। ব্যাপারটা কি? দুটো মন্বন্তরের কথা খুব বেশি প্রচলিত আমাদের ইতিহাসে। একটা হচ্ছে 76-এর মন্বন্তর, একটা হচ্ছে 50-এর মন্বন্তর। 50-এর মন্বন্তর মানে বাংলা 1350 বঙ্গাব্দ এবং ইংরেজি সালটা ধরলে 1943 খ্রিস্টাব্দ। তোমাদের একটু আগেই বললাম আগুন নাটকের প্রথম প্রকাশকাল, তোমরা মনে করে দেখো 23শে এপ্রিল 1943 খ্রিস্টাব্দ। বাংলায় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মানুষের জীবন মানে প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত ভারতেও এসে পড়েছিল, সেই সঙ্গে সঙ্গে বাংলায়ও এসে পড়েছিল। এই অভিঘাতের ফলে মানুষের জীবনটা খুব টালমাটাল হয়ে পড়েছিল। খাবারের অভাব, দুর্নীতি, মুদ্রাস্ফীতি এগুলো তো ছিলই। সেই সঙ্গে সঙ্গে আবার প্রথম বিশ্বযুদ্ধের কিছু বছর পরেই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় ভারত বর্মা সীমান্তর যে জায়গাটা, সেখানে যে বিপুল খাদ্য ভাণ্ডার ছিল সেটা যাতে জাপানের দখলে না চলে যায় সেজন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে খাদ্য সংকট বা খাদ্যাভাব একেবারে চরমে ওঠে। তার সঙ্গে সঙ্গে শুরু হয় কালোবাজারি, তার সঙ্গে সঙ্গে বাংলায় হয়েছিল সাইক্লোন, বাংলায় হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়, সাইক্লোন এবং বন্যা। এর ফলে বাংলার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। বাংলায় মহামারী দেখা দেয়, খাবারের অভাবে দুর্ভিক্ষে মানুষ একেবারে দিশেহারা হয়ে পড়ে। বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যায়, সেখানে লঙ্গরখানা খোলা হয় যেখানে বিনে পয়সায় লাইন দিয়ে লোকে একটু খাবার খেতে যেত। বাড়ির লোকের বাড়ির ফেলে দেওয়া মার সেটা মানে ভাতের ফ্যান যেটাকে আমরা বলি, সেটা খেয়ে তারা কোনো মতে জীবন ধারণ করতো, কোনো মতে বেঁচে থাকতো। তাহলে এই যে কষ্ট করে মানুষের বেঁচে থাকা, কোনো মতে বেঁচে থাকা, অনাহারে অর্ধাহারে দিনের পর দিন না খেতে পেয়ে শেয়াল কুকুরে ধুঁকতে থাকা মানুষকে জ্যান্ত ছিঁড়ে খেয়েছে। এই মন্বন্তরের পটভূমিটা, এই খাবারের সংকটের পটভূমিতে এই নাটক আগুন, এই নাটক লেখা। যদিও 50-এর মন্বন্তরের ভয়াবহতা নিয়ে লেখা বিজন ভট্টাচার্যের একেবারে শ্রেষ্ঠ নাটক যদি হয় তাহলে তার নাম নবান্ন। তবুও আগুন নাটকের মধ্যে এই খাদ্যাভাব বা মহামারীর সূচনার যে ব্যাপারটা, মহামারী শুরু হচ্ছে বাংলায়, তার একটা আভাস, চালের অভাব, খাবারের অভাব, কালোবাজারি এর মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। তাহলে এই 50-এর মন্বন্তরের পটভূমিতে খাদ্যাভাব, মানুষের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুর্নীতি, কালোবাজারি, এই সমস্ত প্রেক্ষিতে, এই সমস্ত প্রেক্ষাপটে এই আগুন নাটকটি রচিত। যদিও আবার বলে দিই 50-এর মন্বন্তরকে নিয়ে লেখা তার উৎকৃষ্ট মানে সর্বোৎকৃষ্ট নাটক নবান্ন। এবারে আসি নাটকের স্থান। এই নাটকের স্থান, আগুন নাটকের স্থান আমাদের এই বাংলার কোনো একটা গ্রাম, কোনো একটা পাড়া, কোনো একটা শহরের কিছু অংশ বিশেষ, এইরকম আলাদা করে নির্দিষ্ট কোনো জায়গার নাম নেই। এই যে যতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট চিত্রকে বিজন ভট্টাচার্য এঁকেছেন, তার সেই সময়ের বাংলার, তৎকালীন বাংলার আসলে দৃষ্টান্ত। আমরা বলি না যে বিন্দুতে সিন্ধু দর্শন হয়, তো ব্যাপারটা সেই রকমই। যে ছোট ছোট জায়গাগুলোর ছবি বিজন ভট্টাচার্য তার এই নাটকের মধ্যে এঁকেছেন, সেগুলো আসলে
আমাদের গোটা বাংলাকে, সেই সময়ের গোটা বাংলাকে রিপ্রেজেন্ট করছে। নাটকের চরিত্র, এখানে দেখো কোনো চরিত্রের নাম আলাদা করে আমরা মেনশন করে দিইনি। তোমরা নাটকটা যখন পড়বে বই থেকে, তখন নাটকের চরিত্র বা পাত্রপাত্রী এরকম একটা লিস্ট পাবে, সেখানে বেশ কিছু চরিত্রের নাম রয়েছে। আমি একটু এক এক করে বলে যাই, তোমরা এটা শুনতে থাকো। এই নাটকে 5টা ছোট ছোট দৃশ্য রয়েছে। প্রথম দৃশ্যে আমরা পাই পুরুষ, তোর মা এবং নেত্য। তাহলে প্রথম দৃশ্যে কাদের পেলাম, কোন চরিত্রগুলোকে পেলাম? পুরুষ, নেত্তর মা এবং নেত্য। এদের সম্পর্কে মানে এই চরিত্রগুলি সম্পর্কে আমরা যখন নাটকের বিষয়বস্তু আলোচনা করব তখন যাচ্ছি। প্রথমে তোমরা একটু জেনে নাও কোন দৃশ্যে কাকে আমরা পেলাম। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় যে চরিত্র, সেখানে 2টি চরিত্রকে আমরা দেখতে পাই, একজন কৃষাণ আর একজন কৃষাণের বউ কৃষাণী, কৃষাণ এবং কৃষাণী। তৃতীয় দৃশ্য, সেখানে দেখি একজন কারখানার কর্মচারীকে, একজন শ্রমিক যার নাম সতীশ। দেখি সতীশের বউ ক্ষীরি, উল্লেখ আছে সতীশের মেয়ে ফুলকি, নামটা আর এখানে লিখলাম না, ফুলকি সতীশের মেয়ে, ক্ষীরি বললাম সতীশের বউ, এবং আরো একটা নাম আমরা পাই এবং একটা চরিত্রের সঙ্গেও পরিচিত হই যার নাম জুড়ন। জুড়ন সেও এই সতীশের কারখানার শ্রমিক, সহকর্মী। সতীশের সহকর্মী হচ্ছে জুড়ন, সেও সতীশের সঙ্গে একই সঙ্গে ওই কারখানাতে কাজ করে। চতুর্থ দৃশ্যে আমরা দেখতে পাই একটা মধ্যবিত্ত পরিবার, অপেক্ষাকৃত সচ্ছল। এর আগে পর্যন্ত যে কজনকে আমরা দেখেছি, 3টে দৃশ্যের মধ্যে যে কজন চরিত্রের সঙ্গে আমাদের পরিচয় হয়, তার মধ্যে থেকে অপেক্ষাকৃত একটি সচ্ছল পরিবারকে দেখি, যেটিকে বলা যায় মধ্যবিত্ত পরিবার। সেই পরিবারের 2জন সদস্য, একজনের নাম হরে কৃষ্ণ এবং অন্যজন তার স্ত্রী মনোরমা। হরে কৃষ্ণ বাবু পেশায় একজন কেরানি, আর তার স্ত্রী মনোরমা দেবী তিনি গৃহবধূ। এরপরে আসে পঞ্চম দৃশ্য, এখানে প্রচুর চরিত্রের আনাগোনা। একজন দোকানিকে দেখি আমরা, সিভিক গার্ডকে দেখি, এছাড়াও এই হরে কৃষ্ণ বাবুকে দেখতে পাই, একজন ওড়িয়া চরিত্রকে দেখতে পাই। হরে কৃষ্ণ বাবু একজন ওড়িয়া যার নাম দেওয়া নেই আলাদা করে। আরো কিছু মানুষজন, মুসলমান একজন মানুষ, একজন যুবক, এরকম আরো কিছু দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, এরকম করে কিছু চরিত্র সঙ্গে তোমাদের পরিচয় ঘটবে। এই পঞ্চম দৃশ্যে বহু চরিত্রের উপস্থিতি আমরা দেখতে পাই। এক মুসলমান ব্যক্তি, আরো কিছু চরিত্র, একজন যুবক এবং আরো কিছু চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হই। এই গোটা নাটকটা জুড়ে একটা মজার ব্যাপার জানো, এখানে কিন্তু কোনো প্রধান চরিত্র নেই। গোটা নাটকে 5টা ছোট ছোট দৃশ্যের এই যে নাটকটি, এই নাটকেই সমস্ত চরিত্রগুলো মিলেমিশে, বিশেষ করে পঞ্চম দৃশ্যের সমস্ত চরিত্র মিলিত হয়ে, জনতা চরিত্র মিলিত হয়েই প্রধান চরিত্র হয়ে উঠেছে। সেটা কিভাবে, সেটা আমরা যত নাটকটা পড়বো তত বুঝতে পারবো। চলো এবার বিষয়বস্তুটা জেনে নিই। নাটকের শুরু হচ্ছে, বলা হচ্ছে প্রত্যুষকাল। প্রত্যুষ মানে তখনও ভোরের আলোটা ফুটবো ফুটবো করেও ফোটেনি, অন্ধকারটা দূর হব হব করেও হয়নি, মানে খুব আবছা একটা যে ভোর যে হচ্ছে তার একটা পরিচয় পাওয়া যায়, কিন্তু পুরো অন্ধকার তখনও কেটে যায়নি। এরকম একটা পরিস্থিতিতে প্রথম দৃশ্যে ওই যে চরিত্রগুলোর কথা বললাম, পুরুষ, নেত্য এবং নেত্যর মা, এই 3টি চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হই। আমরা দেখতে পাই নাটক যেহেতু আমি তোমাদের বললাম অভিনয় উপযোগী, অভিনয়ের মাধ্যমে পরিবেশনযোগ্য একটা মাধ্যম, একটা শিল্পরূপ, তাই নাটক পড়তে পড়তে না আমরা অনেক বেশি, নাটকটা যদি চোখে নাও দেখি, অনেক বেশি ভিজুয়ালাইজ করি, অনেক বেশি যেন চোখের সামনে আমাদের বর্ণনা, সংলাপ সমস্ত কিছু মিলিয়ে আমাদের চোখের সামনে সেটা অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। তো এই প্রত্যুষকাল, এই সময়টায় দেখা যায় প্রথম দৃশ্যে যে 3জন মানুষ, খুব অপরিচ্ছন্ন একটা পরিবেশ, সেখানে একটা আলনা, একটা মাটির একটা জালা, মানে কলসি ধরনের, যেখানে জল রাখা হয়,
যখন একটু কলসির থেকে একটু বড়ই হয়, মাটির জালা, সেইগুলো যেগুলো জল রাখার কাজে ব্যবহার করা হয়, সেরকম একটা জালা, আলনায় কিছু অপরিষ্কার ছেঁড়া ফাটা কাপড় চোপড় এবং কাপড় গায়ে দিয়ে তিনজন মানুষ গুটিসুটি ঘুমিয়ে রয়েছে। এদের মধ্যে ওই প্রত্যুষকালে একজন, যার নাম এখানে পুরুষ, আলাদা করে অন্য কোনো নাম নেই, হয়তোবা এটাই তার নাম, সে নেত্তর মাকে জাগানোর চেষ্টা করে, বলে তাড়াতাড়ি উঠে চালের লাইনে গিয়ে দাঁড়াতে, যদি বেলা হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো মতেই চাল পাওয়া যাবে না, আর চাল যদি না পাওয়া যায় তাহলে কি হবে, তাহলে সারা দিনটা উপোস করে কাটাতে হবে। অন্ধকার থাকতে, তখনও ভোরের আলোটা ফোটেনি, তখনই পুরুষ নেত্তর মাকে ঠেলা দিয়ে ওঠায় যে উঠে পড়ো, আর ঘুমিয়ে থাকলে চলবে না। কেন চলবে না? চালের লাইনে যত দেরি করে দাঁড়াবে ততই চাল মিলবে কিনা, চাল পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হবে, আর চাল পাওয়া না গেলে সেদিন খাওয়া হবে না। অর্থাৎ নাটকের প্রথম থেকেই আমরা চালের সংকটটা ভীষণভাবে দেখতে পাই, বুঝতে পারি যে খাবারের অভাব চলছে। যে সময়ের কথা নাটকে বলা হয়েছে সেই সময় মানুষেরা ঠিকমতো খেতে পাচ্ছে না, চালের লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, কিন্তু সেইখানে দাঁড়িয়েও যে চাল মিলবেই এইরকম শিওরিটি, এইরকম নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তো পুরুষ নেত্তর মাকে ঠেলা দিয়ে জাগিয়ে দেয়, জাগিয়ে দিয়ে বলে যে কলমি শাক, দাঁতন কাঠি এবং কলা যেগুলো জোগাড় করে রেখেছে, যেগুলো বিক্রি করে তারা কিছু পয়সা পাবে এবং সেই পয়সা নিয়ে চাল কিনতে যাবে, সেগুলো নিয়ে নেত্তর মা যেন তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ সেগুলো বিক্রি করতে, পয়সাটা জোগাড় করতে তো কিছু সময় দরকার, তাহলে সেই সময়টুকু পেলে, সেই সময় বিক্রির পরে পয়সাটা রোজগার করে নিয়ে তারপরে তারা চাল কিনতে, নেত্তর মা একটু সময় থাকতে থাকতে চালের লাইনে গিয়ে দাঁড়াতে পারবে চাল কেনার জন্য। এই বলে ওই পুরুষ সে একটু ওদেরকে তাগাদা দিয়ে বেরিয়ে যায়। মা নেত্তকে ওঠায়, যে নেত্তকে বলে যে উঠে পড়, তাড়াতাড়ি চালের লাইনে যেতে হবে। নেত্ত এক্ষেত্রে একটু বিরক্তই হয়, সে বলে যে এই এক ঝামেলা হয়েছে, যে ঘুমঠুম সব বাদ দাও, সকালবেলা গিয়ে দাঁড়িয়ে থাকো চালের লাইনে। দ্বিতীয় দৃশ্যেও আমরা দেখি যে ভোর হয়ে গেছে, মানে ভোর হচ্ছে, সবে ভোর হচ্ছে, ভোরের আলো একটু একটু ফুটছে। এই সময় একজন কৃষাণ এবং তার বউ কৃষাণী, তাদের কথাবার্তা, যদিও কৃষাণীর কোনো কথা এখানে নেই, কিন্তু কৃষাণী চরিত্রের উপস্থিতিটি আমরা টের পাই কৃষাণের সংলাপের মধ্যে দিয়ে। কৃষাণ বলছে যে তাড়াতাড়ি করে চালের লাইনে গিয়ে দাঁড়াতে, এখানেও সেই একই বক্তব্য, তাড়াতাড়ি গিয়ে দাঁড়াতে হবে কোথায় না চালের লাইনে। চালের লাইনে গিয়ে যদি না দাঁড়াই তাহলে চাল পাওয়া অসম্ভব হয়ে পড়বে, চাল না পেলে না খেয়েই থাকতে হবে। যদিও কৃষাণ এখানে স্বপ্ন দেখছে যে যদি এইবারে চৈতালি যে ফসল, যেটা সে মাঠে লাগিয়েছে এবং মাঠে যাওয়ার জন্যই তোড়জোড় করছে, করতে করতে কৃষাণীকে কথাগুলো বলছে যে যদি চৈতালি ফসলটাকে সে এবার কোনো মতে মাচায় তুলতে পারে তাহলে কিন্তু আর এই যে দুঃখ দুর্দশার দিন, এই যে চালের লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে চাল কেনা বা কখনো খালি হাতেও ফিরে আসা, এই কষ্টগুলো তাদেরকে আর করতে হবে না। এবারে আসি তৃতীয় দৃশ্য। এখানে দেখি একটু অন্যরকম একটা দৃশ্য, সেটা হলো কারখানার শ্রমিককে দেখি। এতক্ষণ আমরা দেখছিলাম গ্রামের একজন মানুষকে দেখলাম, একজন কৃষককে দেখলাম। তৃতীয় দৃশ্যে আমরা কারখানার এক শ্রমিককে দেখি এবং তার অবস্থাও সচ্ছল বলা চলে না, কোনো মতে তার মানে ওই একবেলা কোনো মতে খেয়ে হয়তো তার জীবনটা কাটে, খুব সচ্ছল একটা অবস্থা তার নয়। তার নাম কি? সতীশ। সতীশ বসে রয়েছে এবং সে ডাকাডাকি করছে। তার স্ত্রী ক্ষীরি, তাকে সে ঘুম থেকে তোলার চেষ্টা করছে, বলছে তাড়াতাড়ি উঠে, এবং মেয়ে ফুলকিকেও একই সঙ্গে বলছে তাড়াতাড়ি উঠে গিয়ে চালের লাইনে দাঁড়াতে। যদি চালের লাইনে গিয়ে না দাঁড়াই তাহলে চাল পাওয়া যাবে না। অর্থাৎ নাটকের প্রথম দৃশ্য থেকে শুরু করে আমরা দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, এমনকি চতুর্থ দৃশ্যও দেখব সেই একই কথা, চালের লাইনে গিয়ে না দাঁড়ালে চাল পাওয়া যাবে না, চাল যদি না পাওয়া যায় তাহলে খাওয়া হবে না।
কি যে একটা সংকট, অদ্ভুত সংকটের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, কি যে সমস্যা বাড়িতে বাড়িতে। আমরা তো বাঙালি, আমাদের প্রধান খাদ্য তো ভাত, আমরা ভাত খেয়ে অভ্যস্ত। সুতরাং ভাত, চাল যদি আমরা না পাই, চাল যদি না থাকে, চালের যদি অভাব দেখা দেয়, তাহলে আমাদের অবস্থা কতটা শোচনীয় হয়ে ওঠে সেটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। সতীশ তার বউকে এবং মেয়েকে ডাকতে ডাকতে ক্লান্ত এবং বিরক্ত হয়ে যায় এবং বলে যে তাকে তো খাওয়া দাওয়া করে কারখানায় যেতে হবে, তাহলে বউ আর মেয়ে উঠুক, উঠে তাকে কিছু খাবার দিক, যেটুকু খাবার আছে সেটা তাকে দিক, সেটা খেয়ে সে কারখানায় যাবে। কারখানায় না গেলে তো পয়সা আসবে না, পয়সা না এলে তো চাল আরোই পাওয়া যাবে না। তো এই অবস্থায় আরো একজনকে আমরা দেখি যার নাম জুরন, যে সতীশেরই সহকর্মী, সতীশের সঙ্গে একই কারখানায় কাজ করে এবং তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে 3 মাস ধরে কোম্পানি বলছে চাল দেব, চাল দেব, চাল দেব, কিন্তু কোম্পানি, কারখানার মালিক কোনোভাবেই তার শ্রমিকদেরকে একটু চালের ব্যবস্থা করে দিচ্ছে না। জুরন বলছে যে এই কারখানার উপরে ভরসা করে, কোম্পানির উপরে ভরসা করে থাকলে চালের জোগাড় হবে না। তখন সতীশ একটা অদ্ভুত কথা বলে যে যদি কারখানার মালিকের উপরে ভরসা না করব, যদি ট্যাকের যে করি, অর্থাৎ যদি আমার কাছে যে টাকা রয়েছে, যে সেই টাকাটুকুর উপরে ভরসা না করব, তাহলে ভরসা করব কাকে, ভরসা করব কিসে, কিভাবে চালটা পাবো? এই যে সংকট, এখান থেকে বের হতে না পারার হতাশা সতীশকে গ্রাস করে। তো সতীশ রেগে যায় এবং যখন তার বউয়ের সঙ্গে এরকম বাগবিতণ্ডা করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, তখন সে মেজাজ হারিয়ে ফেলে এবং সতীশের বউও হতাশা, এই ক্ষুধার্ত অবস্থায় মেজাজ ঠিক রাখতে না পেরে ক্ষিরিও সতীশের সঙ্গে ঝগড়া করে। এবং ক্ষিরির কথা থেকে আমরা জানতে পারি যে ওরা আগের দিন একটু চাল ধার করে এনেছিল, সেই চালটুকুর যেটুকু ভাত তারা ফুটিয়েছে সেটুকু রাতেই শেষ হয়ে গিয়েছে। সুতরাং সকালে সতীশকে দেওয়ার মতো আর কোনো খাবার তাদের ঘরে অবশিষ্ট নেই। এখন চালের লাইনে গিয়ে দাঁড়াতে হবে, যদি চাল পাওয়া যায় তাহলেই একমাত্র রান্না চড়বে, না হলে হাঁড়ি চড়বে না বাড়িতে। সতীশ এই কথা শুনে প্রচন্ড মেজাজ হারিয়ে ফেলে এবং ক্ষিরিকে মারধর করে তার ছোট্ট মেয়েটির সামনেই। তারপরে সতীশ কারখানায় চলে যায়। চতুর্থ দৃশ্য, দৃশ্যের পরিবর্তন যখন হয়, মানে তৃতীয় দৃশ্য থেকে যখন চতুর্থ দৃশ্যে আমরা আসি, তখন আমরা দেখতে পাই একটি মোটামুটি সচ্ছল মধ্যবিত্ত পরিবার, যে পরিবারের গৃহকর্তার নাম হরেকৃষ্ণ বাবু, যিনি পেশায় একজন কেরানি, এবং তার স্ত্রী মনোরমা। দুজনের কথোপকথনের মধ্যে আমরা দেখতে পাই যে শুধু নিম্নবিত্তেরই যে এই দুর্দশা তা কিন্তু নয়, এই যে অভাব, এটা আস্তে আস্তে গ্রাস করে নিয়েছে মধ্যবিত্তকেও। মনোরমা এবং হরেকৃষ্ণর কথা থেকে আমরা জানতে পারি যে হরেকৃষ্ণর অফিসেও চাল দেওয়ার কথা ছিল, তার সেখানকার কর্মচারীদের সস্তা দামে, অল্প দামে চাল দেওয়ার কথা ছিল, কিন্তু তারাও সেই চাল দিচ্ছে না। মনোরমা যখন এর কারণ জানতে চায়, তখন হরেকৃষ্ণ জানায় যে সবটাই ব্যবসা, আসলে শুরু হয়ে গিয়েছে কালোবাজারি। মজুত চাল, যে চালটুকু মানুষের জন্য বরাদ্দ হয়ে আসছে, সেটুকুকে মজুত করে নেওয়া হচ্ছে এবং সেই চালকে আরো বেশি দামে, চড়া দামে বাজারে আনা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, যেটা সাধারণ মানুষের একেবারে নাগালের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, যেটা দাম দিয়ে কেনা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। তাহলে এই যে মহামারীর সময়কালটায় বা খাদ্যাভাবের যে সময়কালটায় খাবারের অভাব তো ছিলই, সেই সঙ্গে সঙ্গে কৃত্রিম অভাবও তৈরি করা হচ্ছিল। এই কালোবাজারির সঙ্গে যুক্ত যে সমস্ত আড়তদার, মজুতদার, এরা এই কৃত্রিম অভাবটা তৈরি করেছিল, যেটা আমরা হরেকৃষ্ণ বাবুর কথা শুনে বুঝতে পারি। এবং হরেকৃষ্ণ বাবুকেও 10টার সময় অফিস যাওয়ার বদলে আগে চালের লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, কারণ বাড়িতে শুধু চুলো ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ চুলো মানে উনুনে রান্না বসানোর মতো কোনো কিছু নেই, শুধু ওই চুলোটাই অবশিষ্ট আছে। তাই চাল আনার জন্য অফিস যাওয়ার আগে হরেকৃষ্ণ বাবুকে যেতে হচ্ছে কোথায়? চালের লাইনে। এই অনিশ্চয়তার সঙ্গে যে চালের লাইনে গিয়ে দাঁড়ালেই, হাতে পয়সা থাকলেই চাল যে পাওয়া যাবে,
তার কোনো নিশ্চয়তা নেই। এবারে আমরা আসি পঞ্চম দৃশ্যে। এই যে 4টি দৃশ্যের কথা বলে গেলাম, এখানে প্রত্যেকটা জায়গায় দেখো প্রত্যেকটা পরিবার, সেই পরিবারগুলোর প্রত্যেকটা জায়গায় প্রকট হয়ে উঠেছে খাবারের অভাব। মানুষের বাড়িতে হাঁড়ি চড়বে কিসে, মানে কি দিয়ে হাঁড়িটা উনুনে চড়াবে তার কিন্তু যোগানটুকু নেই, অর্থাৎ খাবারের যোগান নেই, কারো বাড়িতেই নেই। সেটা নিম্নবিত্ত মানুষ বলে নয়, মধ্যবিত্তের রান্নাঘরেও তার ছোঁয়া লেগেছে। তাই হরেকৃষ্ণ বাবুও ওই ব্যাগ নিয়ে সকালবেলা অফিস যাওয়ার বদলে চালের লাইনে গিয়ে দাঁড়িয়েছে। এরপরে পঞ্চম দৃশ্যে আমরা দেখি যে চালের লাইনে দাঁড়িয়ে একটা চালের লাইন, সেটা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং দোকানি বসে রয়েছে, একজন সিভিক গার্ড রয়েছে। তো চাল দেওয়া শুরু হয়েছে, সেখানে নানান রকম হট্টগোল চলছে। অনেক মানুষকে আমরা সেই লাইনের মধ্যে দেখতে পাই, যেমন একজন ওড়িয়া ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি, হরেকৃষ্ণ বাবু নিজে, আরো অন্যান্য মানুষজন, দোকানি এবং সিভিক গার্ডের কথা তো বললামই, একজন যুবক, এইরকম বহু মানুষকে আমরা ওই লাইনের মধ্যে দেখতে পাই, যারা প্রত্যেকেই চাল নিতে এসেছে। দোকানটা যখন খোলা হয় সেখানে একটা বিজ্ঞাপন দেখা যায় যে খুচরো নেই, অর্থাৎ চাল নেওয়ার জন্য খুচরো টাকাই দোকানিকে দিতে হবে। মানে একে তো চালের আকাল, লোকে চাল পাচ্ছে না, তার উপরে কত রকম সমস্যা। সবার কাছে খুচরো নাই থাকতে পারে, কিন্তু দোকানি যদি খুচরো না দেয় তাহলে তো সেই মানুষগুলোর মুশকিল, যাদের কাছে খুচরো নেই তারা তাহলে খুচরো নেই এই অজুহাতে চালটা পাবে না। মানুষেরা ক্রমশ হতাশ হতে থাকে, তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। তার সঙ্গে সিভিক গার্ড, যে সেই সময়ের ওই প্রশাসনের প্রতিনিধি একজন, যার অকথ্য মানে গালিগালাজ, তার কথাবার্তা, তার মারধর, সাধারণ মানুষের উপর নির্যাতন, সেগুলো সাধারণ মানুষের মনের মধ্যে ক্ষোভের আগুন সৃষ্টি করেছে। সে যাকে ইচ্ছে, তার নিজের যাকে মনে হয়েছে তাকে লাইন থেকে বের হয়ে যেতে বলেছে, যাকে ইচ্ছে হয়েছে মেরেছে, যার সঙ্গে দুর্ব্যবহার করার ইচ্ছে হয়েছে দুর্ব্যবহার করেছে। এই সব দেখতে দেখতে মানুষ জোটবদ্ধ হয়েছে। মানুষ কিন্তু এই সিভিক গার্ডের যে অত্যাচার সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ করার ফলে দোকানি এবং সিভিক গার্ড এরা দুজনেই কিন্তু একটু ভয় পেয়েছে, এবং দোকানি কিন্তু বলছে যে টিকি, পৈতে, টুপি, লুঙ্গি সবাই এক হয়ে গেল, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই আকালের দিনে সকলে, এই মন্বন্তরের সময়টায়, এই দুর্দিনে সকলে এক হয়ে গেলে দোকানির তার যে ব্যবসা সেটা করাটা সম্ভব হবে না ঠিক করে। কারণ লোকজন সবাই যদি এক হয়ে যায়, একের বিপদে অন্যজন যদি পাশে দাঁড়ায়, একজনের জন্য অন্যজন যদি সহযোগী হয়ে দাঁড়ায়, লোকে যদি নিজেরা জোটবদ্ধ হয়ে, একসঙ্গে জোটবদ্ধ হয়ে এই দুর্দিনে লড়াইয়ে নেমে পড়ে, তাহলে দোকানি, মজুদদার, এই যে যারা কালোবাজারি করে, যারা মোসাহেবি করে, তোষামদ করে চলে, যারা নিজেদের আখের গুছোতে ব্যস্ত, এই যে সিভিক গার্ডের মতো যারা প্রশাসনিক পদের থেকে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের যে এই রকম ব্যবহারটা আর চলবে না সেটা তারা বুঝে যায়। এই সময়ে একজন যুবককে দেখি, এই যে এখানে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয় লাইনের মধ্যে, কারণ সিভিক গার্ডের অত্যাচার, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদী হয়ে ওঠে, সবাই একসঙ্গে মিলে প্রতিবাদ করতে শুরু করে, এবং একজন যুবক হঠাৎ এগিয়ে এসে বলে যে আগুন আগুন, তার পেটে খিদের আগুন জ্বলছে। তো এই আগুনটা যে শুধু ওই যুবকের পেটেই জ্বলছে তা কিন্তু নয়, সেখানে সমবেত যত জনতা রয়েছে তাদের সবার মধ্যে জ্বলছে, গোটা সমাজের মধ্যে জ্বলছে। তো এর মধ্যে দিয়েই এই নাটকটা শেষ হয়, এবং নাটকের পরিসমাপ্তিতে আমরা দেখি সাধারণ মানুষ এটা বুঝতে পারে যে দুর্দিনে বেঁচে থাকতে গেলে সকলকে মিলেমিশে থাকতে হবে। যদি মিলেমিশে থাকতে পারে তাহলে এই বিপদ থেকে নিশ্চয়ই একদিন তারা উদ্ধার হয়ে যাবে, এই বিপদকে তারা একদিন কাটিয়ে উঠতে পারবে। আর যদি একসঙ্গে না থাকতে পারে তাহলে কিন্তু সকলেই হারিয়ে যাবে, সকলকেই মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। এখানেই শেষ হয় বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক। আশা করি বিষয়বস্তুটা একটু বুঝতে পারলে।
এবারে এসো আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে একটু আলোচনা করে নিই। তোমাদের নাটক থেকে 5 নম্বরের প্রশ্ন হবে, নমুনা প্রশ্নে এখনো পর্যন্ত তাই বলা হয়েছে, এবং এই 5 নম্বরের প্রশ্নের মধ্যে সেটা টানা প্রশ্ন হতে পারে, আবার আগের মতোই আগে যেরকম তোমাদের বলেছি যে ভাঙা প্রশ্নও হতে পারে, সেরকম ভেঙে ভেঙেও প্রশ্ন হতে পারে। আমরা সব রকম প্রশ্নগুলো এখানে আলোচনা করব। আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে নাটকটি পড়লাম বা নাটকের বিষয়বস্তু সম্পর্কে জানলাম, এখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য এবং চতুর্থ দৃশ্য। প্রত্যেকটি দৃশ্যেই আমরা দেখলাম নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকলেরই রান্নাঘরে খাবারের অভাব, সকলেরই জীবনে, সকলেরই বাড়িতে খাবারের একটা অভাব, অত্যন্ত অভাব দেখা দিয়েছে। তাই মানুষকে তার দৈনন্দিন কাজকর্মগুলো ছেড়ে দিয়ে আগে গিয়ে দাঁড়াতে হচ্ছে চালের লাইনে। তবে সেই চালের লাইনে দাঁড়ালেও এমন কোনো নিশ্চয়তা নেই যে চালের লাইনে দাঁড়িয়ে চালটা পাওয়া যাবেই, বা কাছে টাকা থাকলেও যে চাল সে পাবেই, এরকম নিশ্চয়তাও কিন্তু কোথাও নেই। সকলেই প্রথম দৃশ্যে পুরুষ নেত্তর মাকে চালের লাইনে গিয়ে দাঁড়াতে বলেছে। তার সমস্ত দাঁতন কাঠি, তার কলমি শাক, তার কলা, সেগুলো বেচে যে পয়সা পাবে সেটা নিয়ে তাকে তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে লাইনের প্রথমে দাঁড়াতে বলেছে, যাতে চালটা পাওয়া যায়। চালটা যদি না পাওয়া যায় সেদিনের, তাহলে সেদিনও তাদেরকে না খেয়ে থাকতে হবে। এরকম আরো কতদিন না খেয়ে থাকতে হবে তার কোনো ঠিকানা নেই। দ্বিতীয় দৃশ্যেও আমরা একই জিনিস দেখি। কৃষাণ মাঠে যাওয়ার আগে, যেখানে সে চৈতালি ফসলের চাষ করেছে, সেখানে যাওয়ার আগে বউকে বলে যায় যে লাইনে গিয়ে, চালের লাইনে গিয়ে দাঁড়াতে এবং সকাল সকাল যেতে। তৃতীয় দৃশ্যেও আমরা দেখি সতীশ, কারখানার যে শ্রমিক সতীশ, সেও তার বউকে ওঠাচ্ছে এই জন্যই যে সকাল সকাল গিয়ে, ঘুম ভেঙে সকালবেলা গিয়ে চালের লাইনে না দাঁড়ালে চাল পাওয়া যাবে না। চাল পাওয়া না গেলে তাও উপোস করেই থাকতে হবে। কোনো মতে তো আগের দিন রাত্রিবেলা তারা একটু ধার করে কারো বাড়ি থেকে চালটা নিয়ে এসেছে, এরপরে সেই ধারটাও আর পাওয়া যাবে না এবং তাদের খাওয়াও হবে না। তাই ক্ষিরিকে সতীশ তাড়াতাড়ি চালের লাইনে গিয়ে দাঁড়াতে বলেছে। সেখানে আরো কিছু অপ্রীতিকর ঘটনা সতীশের পরিবারে, খাবারের অভাব, হতাশা, রাগ, পেটে খিদের জ্বালা, এই সমস্ত কিছু নিয়ে তাদের মধ্যে সতীশ এবং তার স্ত্রী ক্ষিরি, তাদের মধ্যে আমরা একটা দাম্পত্য কলহ দেখতে পাই। সতীশ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মেয়ের সামনেই স্ত্রীকে মারে। চতুর্থ দৃশ্যে আমরা দেখি যে হরে কৃষ্ণ বাবু এবং মনোরমা, তাদের কথাবার্তার মধ্যেও এই চালের অভাব, খাবারের অভাবটা প্রকট হয়ে উঠছে। এবং পঞ্চম দৃশ্যে গিয়ে আমরা দেখতে পাই দোকানের সামনে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চাল কেনার জন্য। সেখানেই সিভিক গার্ড, সেই যার উপরে ইচ্ছে, যে সমস্ত অসহায় মানুষগুলো চালের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যাকে ইচ্ছে, যে ভাষায় ইচ্ছে সে ভাষায় অপমান করছে, সেই মারধর করছে। সে কখনো কাউকে লাইন থেকে বেরিয়ে যেতে বলছে, কখনো কাউকে বিনা দোষে, একবার চাল না কেনা সত্ত্বেও অকারণে নিজের খামখেয়ালিপনার বশবর্তী হয়ে সে কখনো বলছে যে না, তুমি চাল নিয়েছো একবার, আবার গিয়ে চাল জমা করছো, হবে না বলে অকথ্য ভাষায় গালাগাল করছে, তাকে মারধর করছে, কাউকে লাইন থেকে বের করে দিচ্ছে। কেউ যদি লাইনের বাইরে হয়তো কোনো কাজে, দরকারি কাজে গিয়েছিল, তাহলেও তাকে সে লাইনে ঢুকতে দেবে না বলে তার উপরে চোটপাট করছে। সিভিক গার্ডের চোখ রাঙানি, দোকানের এই খুচরো নেই বলে বিজ্ঞাপন দেওয়া, এই সমস্তর মাঝে অসহায় মানুষগুলো কিন্তু একটা সময় এসে প্রতিবাদী হয়ে উঠছে। তারা সকলে একজন আরেকজনের ভালোর জন্য, একজন আরেকজনের পক্ষে দাঁড়াচ্ছে, একজন আরেকজনের পক্ষ নিয়ে দাঁড়াচ্ছে। যখন কাউকে অকারণে মারধর করা হচ্ছে, তখন আশেপাশের লোকজনেরা তার হয়ে প্রতিবাদী হয়ে উঠছে। সিভিক গার্ডের চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা প্রতিবাদী হয়ে উঠছে সিভিক গার্ডের অন্যায়ের বিরুদ্ধে। সকলে
যেন চাল পায় সেই ব্যবস্থা করতে চাইছে। সকলে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে তারা নিজেদের এই যে অভাবটা সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। এরই মধ্যে একজন যুবককে আমরা দেখি যে আগুন আগুন বলে চিৎকার করে, এবং যখন সিভিক গার্ড জানতে চায় কোথায় আগুন লেগেছে, তখন লোকটি বলে, ওই যুবকটি বলে যে আগুন লেগেছে পেটে, খিদের আগুন জ্বলছে তার পেটে। এই যে একটা কথা, এই কথাটা কিন্তু সমগ্র নাটকটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এই যে আগুন জ্বলা, খিদের আগুন জ্বলা, সেটা শুধু ওই যুবকের পেটেই নয়, কিন্তু সেই প্রথম দৃশ্য থেকে শুরু করে চতুর্থ বা পঞ্চম দৃশ্যে যতজন মানুষকে আমরা দেখছি, তাদের প্রত্যেকের পেটেই কিন্তু এই খিদের আগুনই জ্বলছে। এই খিদের আগুন জ্বলছে বলে তাদের সকলের মনের মধ্যেও আগুন জ্বলছে। তাদের সিভিক গার্ডের অত্যাচারের বিরুদ্ধে, সমস্ত রকম দুর্নীতি, কালোবাজারির বিরুদ্ধে। অর্থাৎ আগুনটা কেবল তাদের পেটে জ্বলছে না, আগুনটা সমাজেও জ্বলছে। এই একটা শব্দের মধ্যে দিয়ে সমগ্র পরিস্থিতিটাকে, সেই সময়ের বাংলার সমগ্র পরিস্থিতিটাকে, মানুষের খিদের জ্বালাটাকে, সমাজের বুকে জ্বলতে থাকা আগুনটাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছেন বিজন ভট্টাচার্য। তার এই আগুন নাটকের এই যে শিরোনাম আগুন, এই শব্দটি ব্যবহারের মধ্যে দিয়ে। তাই আমরা বলতে পারি যে আগুন নাটকের নামকরণ নিঃসন্দেহে শিল্প সার্থক। 2, আগুন নাটক অবলম্বন করে তৎকালীন আর্থ-সামাজিক অবস্থা আলোচনা করো। আগুন নাটকের মধ্যে সমকালীন বাংলার আর্থ-সামাজিক দিকগুলিও ছোট করে, মাত্র 5টি দৃশ্যে, খুব ছোট ছোট 5টি দৃশ্যে আগুন নাটকটি লেখা হয়েছে। তবে এই ছোট ছোট দৃশ্যগুলির মধ্যে দিয়েও তৎকালীন বাংলার যে আর্থ-সামাজিক পরিস্থিতি, সেটা আগুন নাটকের মধ্যে দিয়ে আমরা বুঝে নিতে পারি। এই যে নাটকের মধ্যে, নাটকটা কোন সময়কালে লেখা সেটা আমি তোমাদের বলেছি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, যখন বাংলার বুকে খাদ্যাভাব দেখা দিয়েছে, যখন প্রাকৃতিক দুর্যোগে বাংলা বিপর্যস্ত, যখন মন্বন্তরে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি, বলতে পারো মন্বন্তর শুরুও হয়ে গিয়েছে, যখন দুর্ভিক্ষ, যখন দুর্নীতি, যখন কালোবাজারি আমাদের সমাজটাকে আচ্ছন্ন করে ফেলেছে, সেই রকম একটা পরিস্থিতিতে এই বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি রচিত হয়েছে। আর এই রকম একটা পরিস্থিতিতে আগুন নাটক রচিত হয়েছে, এবং নাট্যকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই সময়ের পরিস্থিতিটাকে, আর্থসামাজিক পরিস্থিতিটাকে এই নাটকের মধ্যে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। নাটকের প্রথম দৃশ্যে পুরুষ নেত্তর মা এবং নেত্তর কথাবার্তায়, দ্বিতীয় দৃশ্যে কৃষাণ এবং কৃষাণের বউয়ের কথাবার্তায়, তৃতীয় দৃশ্যে সতীশের পরিবার, সতীশের সহকর্মী জুরন, তাদের কথায়, হরে কৃষ্ণ বাবু, চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ বাবু, মনোরমা, এদের কথার মধ্যে দিয়ে কিন্তু সমগ্র বাংলা জুড়ে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারেও যে খাবারের সংকট দেখা দিয়েছে, সেটাকে আমরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারি। হরে কৃষ্ণ বাবুর কথা থেকে আমরা এটাও বুঝে নিতে পারি যে কালোবাজারি সমস্ত বাংলাকে ছেয়ে ফেলেছে। বাংলার বাজারের উপরে একটা কালোবাজারির ভয়ঙ্কর থাবা পড়েছে, ভয়ঙ্কর গ্রাস নেমে এসেছে, যেখান থেকে মানুষ বেরোতে পারছে না। সস্তা দরে মানুষকে চাল দেওয়ার কথা থাকলেও, বিশেষত যারা অফিস কাছারিতে কাজকর্ম করে তাদেরকে সস্তা দরে চাল দেওয়ার কথা থাকলেও, সেই চাল এলেও মালিকেরা সেই চালগুলোকে আড়তদারদের কাছে বা মজুতদারদের কাছে আরো বেশি পয়সায় বিক্রি করে দিচ্ছে। সবাই ব্যবসা করছে, আড়তদার বা মজুতদারেরা বেশি পয়সা দিয়ে সেই চালটা কিনে নিয়ে মজুত করে আরো বেশি পয়সা দিয়ে বাজারে আনছে, যার ফলে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে খাবার দাবারের দাম। সাধারণ মানুষ ভীষণ অসহায় হয়ে পড়েছে। এই
গোটা নাটক জুড়ে এবং হরে কৃষ্ণ বাবুর কথা জুড়ে এই যে দুর্নীতি, এই কালোবাজারি, এই সমস্ত বিষয়গুলোকেও আমরা ফুটে উঠতে দেখি। আবার এই যে সংকটটা তৈরি হয়েছে, যে সামাজিক এবং অর্থনৈতিক খাবারের এই যে সংকট এটা তৈরি হয়েছে, এটা কিন্তু মানুষের ব্যক্তি জীবনেও প্রভাব ফেলেছে। তাই সতীশ যখন খাবার না পেয়ে ভীষণ রেগে গিয়েছে এবং ক্ষিরিও যখন তার রাগটাকে আর সহ্য করতে পারেনি, এই প্রতিদিন চালের লাইনে গিয়ে দাঁড়ানো, সেখান থেকে চাল পেলে তাহলে বাড়িতে এনে রান্না করা, না হলে নিত্যদিনের অশান্তি, কোনোদিন খালি হাতে ফিরে আসা, দিনের পর দিন না খেয়ে থাকা, এই সমস্ত কিছুতে মেজাজ ঠিক রাখতে না পেরে তারা দাম্পত্য কলহে জড়িয়েছে এবং সতীশ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার মেয়ের সামনেই তার বউকে ধরে মেরেছে। আবার এই আর্থসামাজিক এই পরিস্থিতিতে আগুন নাটকের মধ্যে সিভিক গার্ড যে চরিত্রটিকে আমরা দেখি, যে যাকে আমরা একজন প্রশাসনিক ব্যক্তি হিসেবে, প্রশাসনের একজন ব্যক্তি হিসেবে চিনে নিতে পারি বা চিহ্নিত করতে পারি, তার মধ্যেও স্বার্থান্বেষী ভাব, তার মধ্যে ভীষণ ঔদ্ধত্য, ক্ষমতার অহংকার, এগুলোকেও কিন্তু আমরা লক্ষ্য করি। এই প্রশাসনের সঙ্গে যুক্ত এই ব্যক্তিরা এই সময় যে সাধারণ মানুষকে মানুষ হিসেবে গণ্য করতো না, সেটাও আমরা বুঝতে পারি। দোকানির কথাবার্তায় যে সকলে মিলেমিশে এক হয়ে গেলে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যদি এই দুর্দিনে মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে তার ব্যবসা চলবে না, এইরকম একটা নীচ মানসিকতার পরিচয়ও আমরা, অর্থাৎ স্বার্থান্বেষী মানুষের পরিচয়টিও আমরা দেখতে পেয়েছি। এই আকাল মানুষের প্রকৃত স্বরূপটিকে উদ্ঘাটন করে দিয়ে গিয়েছে। 3 নম্বর প্রশ্ন, ব্যবসা, খালি ব্যবসা, কে কাকে কথাগুলো বলেছে? চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ বাবু তার বউ বা স্ত্রী মনোরমার সঙ্গে যখন কথা বলছিলেন, তখন তিনি এই কথাগুলি বলেছেন যে সবাই আসলে ব্যবসায় করছে। কেন এই কথা বলা হয়েছে? আমরা দেখি যে চালের সংকট, আগুন নাটকে আমরা দেখি চালের সংকট ছড়িয়ে পড়েছে নিম্নবিত্ত থেকে একেবারে মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত সমাজের সর্বস্তরে। এই চালের সংকট থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে যাচ্ছে মানুষ। কোনো মতে দোকানে লাইন দিয়ে দুশের চাল কিনতে হচ্ছে এবং নিত্য নৈমিত্তিক কাজকর্ম বাদ দিয়ে। এইরকম আলোচনাগুলো যখন চলছে, তখন মনোরমা দেবী তার স্বামীকে জিজ্ঞেস করেছেন যে অফিস থেকে, যেহেতু হরে কৃষ্ণ বাবু একজন কেরানি, তার অফিস থেকে যে সস্তা দামে চাল দেওয়ার কথা ছিল, সেই চাল দেওয়ার কি হলো? তার উত্তরে হরে কৃষ্ণ বাবু জানিয়েছেন, চাল তো আসছে, কিন্তু যে মালিকদের কাছে চাল আসছে, তারা সস্তা দরে সেই কোম্পানির লোকজনকে বা অফিসের লোকজনদেরকে সেই চাল সস্তা দরে দেওয়ার বদলে বিক্রি করে দিচ্ছে অন্য কোথাও বেশি দাম দিয়ে। এবার সেই মজুদদার বা আড়তদারেরা সেই চালটা বেশি পয়সা দিয়ে কিনে নিচ্ছে, লাভ হচ্ছে মালিক শ্রেণীর। তাই চতুর্দিকেই যাদের রক্ষা করার কথা, অফিসের সাধারণ কেরানি বা কর্মচারীদের, তারাই আসলে ভক্ষক হয়ে উঠেছে। যারা রক্ষক, তারাই ভক্ষক হয়ে উঠেছে। চারিদিকেই আসলে আজ আর মানবতা বলতে কিছু অবশিষ্ট নেই, চারিদিকেই ব্যবসা চলছে। পরের প্রশ্ন, বাবা, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, কে বলেছে? কথাটির তাৎপর্য কি? পঞ্চম দৃশ্যে দোকানিকে আমরা এই কথাগুলো বলতে শুনি, কথাটির তাৎপর্য কি? দেখো, এখানে যতগুলো পোশাক এবং যে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, লুঙ্গি টিকি পৈতে টুপি, এগুলো সবই সম্প্রদায়কে চিহ্নিত করার জন্য, কোনো না কোনো সম্প্রদায়কে চিহ্নিত করার জন্য। লুঙ্গি বা টুপি এর মধ্যে দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের কথা বলা হয়েছে এবং টিকি আর পৈতে এগুলোর মধ্যে দিয়ে বলতে চাওয়া হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কথা। তাহলে যখন আকালের যে সময়টা, পঞ্চম দৃশ্যে এসে আমরা দেখি লোকজন চাল নেওয়ার লাইনে দাঁড়িয়েছে, সেই সময় সিভিক গার্ড মানুষের সঙ্গে অত্যন্ত জঘন্য আচরণ করেছে। প্রচন্ড বাজেভাবে লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছে, অকারণে মারধর করেছে, অকারণে দোষারোপ করেছে।
কেউ চাল চুরি না করলেও তাকে চোর বলে দাগিয়ে দিয়েছে, এমন মানুষের সঙ্গে এমন ব্যবহার করেছে যেন তারা জন্তু জানোয়ারেরও অধম। লোকজন শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সমস্ত দোকানির যে স্বার্থান্বেষী স্বভাব এবং সিভিক গার্ডের যে তার ক্ষমতার যে ঔদ্ধত্য, সেগুলো সবকিছুকে প্রতিহত করে দিতে পেরেছে তারা কিন্তু এই এক হয়ে গিয়ে সকলে মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সকলের চাল পাওয়ার বিষয়টাকে তারা সুনিশ্চিত করেছে। লোকজনকে অকারণে একজন নিরীহ ব্যক্তিকে যখন সিভিক গার্ড অকারণে অপমান করেছে, তখন সেই সমস্ত কথাবার্তা শুনতে শুনতে ওই লোকটির অপমানের বিরুদ্ধে সকলে, লাইনে দাঁড়ানো সকলেই সরব হয়ে উঠেছে। তাহলে এই যে ব্যাপারটা ঘটেছে আকালে বা দুর্দিনে, মানুষ বুঝতে পেরেছে যে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে ওই সিভিক গার্ড বা দোকানির অত্যাচার এবং তাদের এই কথাবার্তা শুনে নিয়ে, তাদের কথা মতো মুখ বুজে সব মেনে নিয়ে চলে গেলে তারা কিন্তু সমাজে আর টিকে থাকতে পারবে না। নিজেদের প্রয়োজনে এই দুর্দিনে তাদেরকে এক হতেই হবে। সেই শঙ্খ ঘোষের কবিতাটা মনে আছে? আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এইরকমই তারা এই যে বিষয়টা, দুর্দিনে এই একসঙ্গে থাকা, একসঙ্গে টিকে থাকার লড়াইটা যে চালিয়ে যেতে হবে, এই বিষয়টা উপলব্ধি করেছে। তাদের মধ্যে যখন এই একতাটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যখন, ওড়িয়া মুসলিম হিন্দু সকলে মিলে যখন একসঙ্গে রুখে দাঁড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারের ঔদ্ধত্যের বিরুদ্ধে, তার এই ঘৃণ্য নোংরা আচরণের বিরুদ্ধে, দোকানের এই খুচরো নেই এই জাতীয় নানান রকম অজুহাতে চাল মজুত করে রেখে দেওয়ার বিরুদ্ধে, তখন কিন্তু দোকানির টনক নড়েছে যে সকলে মিলে একসঙ্গে, সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরা সকলে এক হয়ে গিয়েছে। এই বিষয়টা বোঝাতেই দোকানি এই কথাগুলো, প্রশ্নধৃত কথাগুলো ব্যবহার করেছে। লাস্ট প্রশ্ন, এ নাটকে কোনো একক মুখ্য চরিত্র নেই, সম্মিলিত জনতাই নাটকের মুখ্য চরিত্র হয়ে উঠেছে, আলোচনা করো। বিজন ভট্টাচার্য রচিত আগুন এই নাটকটি একটা খুব ছোট নাটক, 5টি দৃশ্যের নাটক, কিন্তু ছোট ছোট 5টি দৃশ্য রয়েছে। দৃশ্যগুলো খুব একটা বড় বড় নয়, শেষ দৃশ্যটা আমরা একটুখানি বড় দেখতে পাই। এই 5টি দৃশ্যে কোথাও কিন্তু আমরা একজনকে প্রধান চরিত্র হয়ে উঠতে দেখিনি। প্রথম 4টি দৃশ্যে সমাজের একেবারে নিচুতলা থেকে মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত সকলের অভাবের চিত্রটাকে তুলে ধরা হয়েছে। তাদের সংসারের অভাব, নৈমিত্তিক প্রতিদিনের যে জীবনটা কিভাবে কাটছে, সেই সমস্ত অভাবগুলোকে তুলে ধরা হয়েছে। এবং পঞ্চম দৃশ্যে এসে আমরা দেখি সমস্ত জনতা একসঙ্গে চালের লাইনে ভিড় করে আছে দোকান থেকে চাল কিনবে বলে। সেদিন পাওয়া যাচ্ছিল 2 সের করে, মানে প্রত্যেকজন মানুষ প্রতি 2 সের করে চাল পাওয়া যাচ্ছিল। 2 সের মানে 2 কেজির একটু কম। তো এই যে চাল নেওয়ার যে লাইন, সেই লাইনে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল এবং চাল বিক্রি করছিল একজন দোকানি। চালের জন্য চাল নেওয়ার যে লাইনটা আমরা দেখি, সেখানে একজন সিভিক গার্ড ছিল এবং আমরা দেখতে পাই যে একজন দোকানি এবং তার সহকর্মীরাও নিশ্চয় ছিল। তাহলে এই যে এই সিভিক গার্ড, যারা যে মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছিল, নিজের ক্ষমতা চরিতার্থ করার জন্য, মানে তার যে ক্ষমতা রয়েছে সেটা প্রমাণ করার জন্য যে কোনো মানুষকে অকথ্যভাবে গালিগালাজ করেছে, নোংরা কথা বলেছে, কাউকে লাইন থেকে বের করে দিতে চেয়েছে, কাউকে চোর বলে অপবাদ দিয়েছে, কাউকে মারধর করেছে। এই সমস্ত অন্যায়গুলো দেখতে দেখতে যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে গিয়েছে, তখন কিন্তু এই দোকানির মতো স্বার্থান্বেষী মানুষ এবং সিভিক গার্ডের মতো স্বার্থান্বেষী মানুষেরা পিছু হটতে বাধ্য হয়েছে। তারা কিন্তু তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। সিভিক গার্ডও কোনো একজন ব্যক্তিকেও লাইন থেকে বের করে দিতে পারেনি বা কোনো মিথ্যে অভিযোগে তাকে কলঙ্কিত করে, তাকে মারধর করে, চাল নেওয়া থেকে বঞ্চিত করে তাড়িয়ে দিতে পারেনি। সকলে মিলে এক হয়ে লড়াই করেই তারা নিজেদের অধিকারকে, সাধারণ মানুষগুলো তাদের যে
চাল কিনতে আসার যে উদ্দেশ্য সেটাকে সফল করেছে এবং নিজেরা বুঝতে পেরেছে যে যদি তারা একসঙ্গে থাকে তাহলেই তারা এই দুর্দিনে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে। তাদের এই একতায় এই যে সমস্ত জনতা এই যে একসঙ্গে তাদের এই বিপদের মধ্যে এই যে তাদের পেটে যে খিদের আগুন জ্বলছে, তাদের সমাজে যে আগুন জ্বলছে, সেই আগুনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, সেই আগুনে জ্বলতে জ্বলতে তারা রুখে দাঁড়িয়েছে। এই রুখে দাঁড়ানোটা কিন্তু কোনো একজনের জন্য নয়, সমস্ত জনতার জন্যই। নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে কোনো একজন চরিত্রকে দিয়ে নাটকের সমস্ত উদ্দেশ্যটাকে, অর্থাৎ এই যে খাবারের অভাব, মানুষের পেটে ক্ষুধার জ্বালা, মানুষের সমাজে চারিদিকে ছড়িয়ে পড়েছে যে দুর্নীতির জ্বালা, যে আগুন চারিদিকে জ্বলছে, সেই আগুনটা কোনো একজন চরিত্রের মধ্যে দিয়ে সেই বার্তাটাকে এই বিরুদ্ধে সমস্ত দুর্নীতি বা কালোবাজারির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রচেষ্টা বা প্রতিবাদ করলেই যে মানুষ এই অবস্থা থেকে, এই দুর্দিন থেকে বেরিয়ে আসতে পারবে, সেটাকে কিন্তু কোনো একটা চরিত্রের মধ্যে দিয়ে বিজন ভট্টাচার্য ফুটিয়ে তোলেননি। কি করেছেন তিনি? সমগ্র জনতার মধ্যে দিয়েই তিনি এই বার্তাটিকে মানুষের সামনে তুলে ধরেছেন যে খিদের আগুন এবং সমাজে জ্বলতে থাকা আগুন সমস্ত কিছুকেই প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্যে দিয়ে মানুষ একদিন জয় করতে পারবে। সমস্ত জনতা তাই একত্রিত হয়ে এখানে প্রধান চরিত্র হয়ে উঠেছে। কোনো একজন কিন্তু এখানে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র হিসেবে উঠে আসেনি। তাই কথা নিঃসন্দেহে বলা যায় যে নাটকে কোনো একক মুখ্য চরিত্র, মানে একজন কোনো মুখ্য চরিত্র নেই, মানে একজন কোনো প্রধান চরিত্র নেই। নাটকের মুখ্য চরিত্র হয়ে উঠেছে সম্মিলিত জনতা। আজকের আলোচনা এই পর্যন্তই। যেটুকু তোমাদের বললাম তাতে আশা করি তোমাদের নাটকটা বুঝতে একটু সুবিধে হবে। তোমাদের প্রয়োজনীয় সমস্ত স্টাডি মেটেরিয়াল এলিট অ্যাপে দিয়ে দেওয়া হবে। ডেসক্রিপশন থেকে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। পরবর্তীতে অন্যান্য টপিকগুলো নিয়ে আবার আমরা আলোচনা করব। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, and always remember, knowledge worth sharing.